তো যারা যারা এখন অড সেমিস্টার এক্সামিনেশন দিচ্ছ, তোমাদের মনে একটা ডাউট আছে যে দাদা, সাপোজ কোনো পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারে যদি আমি অ্যাটেম্প্ট করে আসি শুধু, তাহলে কি কোনো মার্কস পাবো অ্যাটেম্প্ট করার জন্য স্পেশালি? বা যদি আমি ঠিকঠাক নাও লিখে আসি, বা যদি রিলিভেন্ট লিখে এলাম, বা দাদা নিউমেরিক্যাল এলো, নিউমেরিক্যালটা করলাম না, ওটার বদলে একটা থিওরি লিখে চলে এলাম। তো এবার আমি তোমাদের এটার অ্যান্সার দেবার আগে ফার্স্টে এটা বলতে চাই যে দেখো, একজন টিচার মানে যিনি আর কি কপিটা চেক করেন, তিনি কিভাবে চেক করেন। তো ম্যাকআউটের যে কপি হয়, মানে যে অ্যান্সার শিটটা তুমি লিখছো সেটা আপলোডেড থাকে পোর্টালে, ঠিক আছে? এবার যিনি টিচার থাকেন, মানে যিনি কপিটা চেক করছেন, তার কাছে ধরো মানে স্ক্রিনে থাকছে এবং তার কাছে মার্কস দেওয়ার একটা অপশন থাকে যে হ্যাঁ, এই কোশ্চেন এইটাতে এত মার্কস দেওয়া যেতে পারে, এটার পরের কোশ্চেন এখানে এত মার্কস দেওয়া যেতে পারে। এবার গল্পটা হচ্ছে দেখো, এটা তো পুরোটাই ডিজিটালি হচ্ছে, তো একজন টিচারের কাছে পুরো নিখুঁতভাবে শুরু থেকে শেষ অবধি, তাও আবার স্ক্রিনের মধ্যে দেখা, ইটস নট এ ইজি জব। তারপর আবার এটাও হতে পারে যে তোমার হ্যান্ডরাইটিং হয়তো খুব মানে লাইক মেসি টাইপ, ঠিক আছে, মানে ক্লিন হয়তো নয়, নিট হয়তো নয়, তাহলে সেখান থেকে শুরু থেকে শেষ অবধি চেক করা একজন ফ্যাকাল্টি বা টিচারের পক্ষে, আর এত হাজার হাজার স্টুডেন্টস আর খাতা দেখতে হয়, সেটা খুব বিশাল ইজি জব নয়। মানে একদম প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি, তাহলে সেখানে কি বুঝতে হবে তোমাকে? সেখানে তোমাকে এটা বুঝতে হবে যে যিনি টিচার খাতা দেখছেন তার কাছে একটা ব্লু প্রিন্টও থাকছে, যে 1 নম্বর কোশ্চেনের এটা কারেক্ট অ্যান্সার, 2 নম্বর কোশ্চেনের এটা কারেক্ট অ্যাপ্রোচ, 3 নম্বর নিউমেরিক্যালের এটা কারেক্ট অ্যান্সার। তো টিচার কি করেন না, টিচার দেখেন যে হ্যাঁ, প্রপার অ্যাপ্রোচটা ইউজ করেছে কিনা ওপর, বা এই যে নিউমেরিক্যালটা এ সলভ করে এত অ্যান্সার এনেছে কিনা, বা এটা যদি থিওরি হচ্ছে তাহলে থিওরিতে এই ধরনের কিছু ডায়াগ্রামস বা এই ধরনের এক্সপ্লেনেশন কিছু এঁকেছে কিনা। ব্লু প্রিন্টটা তো জাস্ট কথার কথা, কিন্তু একজন টিচারের নিজের যে এক্সপিরিয়েন্স বা নিজের যে খাতা দেখার একটা অ্যাবিলিটি, সেটা তো তিনি ওখানে দেখাবেন, আনডাউটেডলি দেখাবেন। তো সেই জন্য ইটস অলওয়েজ সাজেস্টেড কি যদি তুমি রিলিভেন্ট লিখে এসছো এবং টিচারকে যদি ইমপ্রেস করতে পেরেছো না, তুমি কিন্তু অ্যাটলিস্ট কিছুটা হলেও মার্কস পাবে, ডেফিনেটলি পাবে। তার কারণ হচ্ছে দেখো, ডায়াগ্রাম আমি বারবার বলি ড্র করতে, তুমি দেখবে কোর্সেসও প্রচুর ডায়াগ্রাম দিয়ে রেখেছি আমি। কেন? কারণ ডায়াগ্রাম থেকে মার্কস আসে, আমি বলছি তোমাকে আসে 2000% চ্যালেঞ্জ দিয়ে। কারণ ওই স্ক্রিনে ডিজিটালি দেখছেন যখন টিচার না, সেখানে তিনি যদি দেখেন যে হ্যাঁ ডায়াগ্রামস আছে, তিনি মার্কস দিতে বাধ্য, তিনি বুঝবেন যে হ্যাঁ এই স্টুডেন্টটা কিছু লিখেছে ভেতরে, তার মানে। তো এরকম ভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে যদি ধরো নিউমেরিক্যাল আছে 8 মার্কসের একটা, 10 মার্কসের একটা, তুমি তো সেখানে তারপরে থিওরি কিছুটা লিখে দিয়েছো, কিছু নিউমেরিক্যাল বা ডিজিটস কিছু দেখতে পাচ্ছে না, সেখানে হয়তো 1-2 এরকম হলেও মানে দিতে পারে, চান্সেস আর দেয়ার, বাট হ্যাঁ এক্সপেক্ট করতে পারো না কি 5-6 পেয়ে যাবে। তো বেটার এটাই বলবো যে যেখানটাই যতটা পাচ্ছ চেষ্টা করো রিলিভেন্ট লিখে আসে, নিউমেরিক্যাল যদি আছে তো চেষ্টা করো রিলিভেন্ট নিউমেরিক্যালি করে আসে, যদি কোনো থিওরি থাকছে তাহলে চেষ্টা করো থিওরিটা যতটা সম্ভব লিখে ডায়াগ্রাম ড্র করার। আর যদি সাপোজ কোনো এরকম কোশ্চেন আসছে যেখানে কনসেপচুয়ালি কিছু বা কোড আছে, তো সেখানে চেষ্টা করো রিলিভেন্ট কিছু কোড লিখে আসে, যেটা আর কি ঠিক না হলেও অ্যাটলিস্ট নিয়ার বাই ওই কোশ্চেনটার অ্যান্সারের। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে স্ট্র্যাটেজিটা বললাম কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ম্যাকআউটের ফ্রি সাজেশনস টেলিগ্রাম গ্রুপে আছে, আর যে পেড সাজেশনস বা পেড যে কন্টেন্ট, সেটা সৌরভ চক্রবর্তী অ্যাপে তোমরা কিন্তু পেয়ে যাবে, গিয়ে পর পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ।